আলী আহমেদ খান আজ ফজরের নামাজ পড়ে বাসায় এসে পড়েছেন। সোফায় হেলান দিয়ে চুপচাপ বসে আছেন। সচরাচর নামাজ শেষে ঘণ্টাখানেক হাঁটাহাঁটি করে তারপর বাসায় ফিরেন। তবে আজ শরীর খারাপ লাগছিল বলে হাঁটতে যায়নি। আবির বাসায় ফিরে আব্বুর সাথে একটু কথা বলে নিজের রুমে চলে গেছে। আবিরের পা মোটামুটি ঠিক হয়ে শরীর এখনও বেশ দুর্বল। এজন্য আলী আহমেদ খান আবিরকে অফিসে যেতে দেন না। বাসা থেকে যতটা সম্ভব কাজ করে, বাকি সব কাজ ইকবাল খানই সামলায়। ইদানিং আবিরের ঘুম ভাঙার পরপরই মেঘের যত্ন শুরু হয়। পা ঠিক হওয়ার পর থেকে আবির নামাজ পড়তে মসজিদে যায়। নামাজ থেকে ফিরতেই টেবিলের ওপরে কফির দিকে ইউনিক কিছু নাস্তা সাজানো থাকে। মেঘ তাহাজ্জুদের নামাজ শেষ করে রান্না করতে যায়। আবির আর নিজের জন্য অল্প স্বল্প নাস্তা রেডি করে নিজের রুমে লুকিয়ে রাখে। আবির নামাজে গেলে চুপি চুপি আবিরের রুমে নাস্তা রেখে নিজের রুমে চলে আসে। আবির সব বুঝতে পেরেও মেঘকে কিছু বলে না। অবশ্যই কিছু বলতেও ইচ্ছা করে না। আবির তার কাদম্বিনীর অতিরিক্ত যত্ন নিয়ে দিনকে দিন মেঘের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছেন, কোনোভাবেই কাটাতে পারছে না। নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। আবির অ্যাক্সিডেন্ট করার পর থেকে আবিরের প্রতি মেঘের দায়িত্ববোধ কয়েক গুণ বেড়ে গেছে। সেই সাথে বুদ্ধি বেড়েছে। এখন আর আগের মতো বাসা মানুষদের সামনে পাগলামিও করে না। আবির কিছু বললে একবারে মেনে নেয়, মুখের ওপর প্রশ্নও করে না। আবির প্রতিদিনের মতো আজও রুমে এসে টেবিলে নাস্তা দেখে নিঃশব্দে হাসল। নাস্তা শেষ করে আবারও ঘুমিয়ে পড়ল। মেঘও নিজের রুমে নাস্তা করে পড়তে বসেছে। নিচে আলী আহমেদ খান সোফায় চোখ বন্ধ করে বসে আছেন। মালিয়া খানে কয়েকবার জিজ্ঞেস করেছেন কোনো সমস্যা কিনা, কিন্তু উনি কিছুই বলেননি। অনেকক্ষণ পর ইকবাল খান বাজার নিয়ে বাসায় ফিরেছেন। ভাইজানকে মনমরা হয়ে সোফায় এবারে বসে থাকতে দেখে ইকবাল খান সোফায় গিয়ে বসলেন। শান্ত কণ্ঠে শুধালেন, ভাইজান তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? না তেমন কিছু না, মনে হচ্ছে কোনো কিছু নিয়ে টেনশনে আছো। আমায় বলো। কি বলবো? আবিরের ছন্নছাড়া আচরণগুলো আমাকে খুব ভাবাচ্ছে। নিজের মতো ব্যবসা করতে চাইছিল, সেখানে আমি জোর করে ওকেও আমাদের ব্যবসা জড়িয়েছি। আদতে ওর মনে কি চলছে তাও বুঝতে পারছি না। ভেবেছিলাম ওকে বিয়ে করাতে পারলে দুশ্চিন্তাটা অনেকটা কমে যাবে, কিন্তু ও বিয়েও করবে না বলে দিল। একমাত্র ছেলে, এত বছর দূরে ছিল, বাসা ফেরার পর যেন দূরত্ব আরও বেড়ে গেছে। আবিরকে কিছু বলতে পারি না, বলার আগেই ওর মা কান্নাকাটি শুরু করে দেয়। ইকবাল খান মনির সেরে হেসে বলো, ভাইজান তুমি শুধু শুধু টেনশন করছো। দরকার হলে আমি আবিরের সাথে আবারও কথা বলো, আপাতত কিছু বলার প্রয়োজন নেই। কিছুদিন আবিরকে ওর মতো করে থাকতে দে, দেখ ওর মতিগতি বদলায় কিনা। ইকবাল খান মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইলেন। দুই ভাইয়ের মুখে কোনো কথা নেই। ইকবাল খান গলা খাকিয়ে হঠাৎ বলে উঠলেন, ভাইজান একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বল। আফারে কি তুমি সত্যি মন থেকে মেনে নিয়েছো, নাকি মনের ভিতর অনেক ক্ষোভ রয়ে গেছে? মন থেকে না মানলে আমার বাড়িতে ঢুকবার অনুমতি কোনোদিনই দিতাম না, এটা মাথায় রাখিস। কিন্তু কি? মাত্র 2 দিনের সাক্ষাৎ করে আপুদের বাসায় দাওয়াত দিলে, এত সহজে সবটা মানিয়ে নিলে, বিষয়টা সত্যি অবাক করেছে আমায়। আলী আহমেদ খান অনচ্ছ হেসে বললেন, তোদের চোখে বিষয়টা 2 দিনের ঘটনা হলেও আমার কাছে এটা প্রায় 8-10 বছর যাবৎ চলমান একটা ঘটনা। মানে? মাহমুদের বিয়ের পর থেকে 15-20 বছরের মতো আমি ওর নামটাও সহ্য করতে পারিনি। গত রাতে ওদের ওপর রাগ করে না খেয়ে ঘুমিয়েছিলাম তার হিসেব নেই। আগে প্রতি বছর ঈদ বা অন্যান্য সময় বেড়ানোর জন্য প্রায় গ্রামে যেতাম, কিন্তু ওই ঘটনার পর থেকে গ্রামে গেলে আমার পরিবারের নামে আজেবাজে কথা শুনতে হতো। তার জন্য বাধ্য হয়ে গ্রামের সাথে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। নিজের সাজানো সংসারকে বাঁচাতে বাধ্য হয়ে সব ছেড়েছিলাম, এমনকি ঈদের বাড়িতেও পা দেইনি। সময় আর বয়সের সাথে সাথে অনেক কিছু বদলাতে শুরু করে, কিন্তু আমি আমার নীতি থেকে সরতে পারিনি। হঠাৎ একদিন একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। কথা বলে জানতে পারি সে আমাদের গ্রামের মেম্বারের ছোট ভাই মাইনুল। পড়াশোনা শেষে যশোরে চাকরি পোস্টিং হওয়ার সেখানে যায়। ওইখানে মাহমুদাকে দেখে আমার ফোন নাম্বার সংগ্রহ করে সে আমায় ফোন দিয়ে জানিয়েছে। আমি সেদিন আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি। ওর নামটা শুনে মুখের ওপর
কাটতে পারিনি। বোনের প্রতি দুর্বলতা, মাইমুনের বলা সব কথা শুনেছিলাম। তারপর থেকে মাইমুনের মাঝে মধ্যে কল দিয়ে মাহমুদাদের খোঁজ খবর জানতাম। কখনো কখনো আমিও কল দিতাম। ওরা ঢাকায় আসার খবরে আমি আগেই পেয়েছিলাম। এমনকি আমি মাহমুদারও ওই মেয়ে আইরিনকে আমি আগেও 2-3 বার দেখেছি। এতদিন আমাদের কিছু জানাওনি কেন? কিভাবে জানাতাম, আর কি বা জানাতাম? তুমি আফারে সত্যি মাফ করেছো? যেদিন শুনেছিলাম ওর হাজব্যান্ড হার্ট অ্যাটাক করেছে, সেদিন আমি ওদের মাফ করে দিয়েছিলাম, কিন্তু নিজের নীতি থেকে নড়তে পারিনি। মনের ওপর যে শক্ত আবরণটা পড়েছিল সেটাতেই সরাতে পারিনি। নিজের জেদ আর আক্রোশে নিজেই বন্দি হয়েছিলাম। তারপর হঠাৎ যখন মাহমুদা আর জান্নাতকে দেখলাম, আর মাহমুদা আমার ভাইজান বলে ডাকলো, ওর ডাকে সেদিন মনে হয়েছিল আমার বুকের ওপর থেকে 28 বছর যাবৎ জমা বিশালকৃত পাথরটা যেন মুহূর্তে বিলুপ্ত হয়ে গেছিল। ইচ্ছে হয়েছিল ছোটবেলার মতোই সব ভুলে বোনকে কাছে টেনে নিতে, কিন্তু আমি পারিনি। আমার মন সায় দিলেও আমার হাত পা তাতে সায় দেয়নি। তারপর থেকে তোর ভাবি আর আবির, মোজাম্মেল আমাকে অনেক বুঝিয়েছে, তাই সব কিছু ভুলে ওদের ডাকা সিদ্ধান্ত নিয়েছি। বাঁচব আর কতদিন? রক্তের সম্পর্ক ছিন্ন করে মরেও শান্তি পেলাম না। ইকবাল খান নিস্তব্ধ হয়ে বসে আছেন, কিছু বলার ভাষা নেই ওনার। বোনের প্রতি বড় 2 ভাইয়ের মতো ইকবাল খানের ভালোবাসা প্রবল ছিল। মাহমুদা খান আর ইকবাল খান মোটামুটি সমবয়সী ছিল বিদায় দুজনের সম্পর্কটা বেশ মজবুত। মাহমুদা খানের ছায়া বড় হয় ইকবাল খানের হঠাৎ বোনকে হারিয়ে এলোমেলো হয়ে উঠেছিলেন। তার পরপরই মাকে হারিয়েছিলেন। সব মিলে ইকবাল খান জীবনটা বলতে গেলে অনেকটাই ছন্ন ছাড়া ছিল। এরপর থেকে বড় 2 ভাইয়ের শাসনে বড় হয়েছেন। ভাইদের কথা মতো ব্যবসার কাজে রাজশাহী থাকতে শুরু করেন, আর সেখানেই থাকার বাসার মালিকের মেয়ের সাথে সুসম্পর্ক গড়ে ওঠা, যার পরিণতি হয়েছিল কোনোদিনই রাজশাহী বিভাগ পা রাখতে পারবে না। সংসারের মায়াজাল আটকে গিয়ে রাজশাহীর রমণীকে ভুলতে পারলে বোনের প্রতি দুর্বলতা কাটাতে পারেনি। ঢুকরে কেঁদেছে বহুরাত। সকালে খাবার খেয়ে 3 ভাই অফিসে চলে গেছে। মোজাম্মেল খান আবিরকে অফিসে যেতে বলেছিলেন, কিন্তু আবির আজ ইচ্ছা করেই অফিসে যায়নি। আবির রুমে না থাকলে মেঘ আবিরের সব জিনিসপত্র ঘাটাঘাটি করতে পারে, সেই ভেবে আবির কোথাও যায়নি। প্রায় 11:30 নাগাদ মেঘ আবিরের রুমে আসছে। আবির রংসহ প্রয়োজনের সব সরঞ্জাম আগে আনিয়ে রেখেছিল। মেঘ মিষ্টি কণ্ঠে শুধালো, এখন আর্ট করব? তোর যখন ইচ্ছে করতে পারিস, আমার কোনো সমস্যা নেই। আমার পছন্দের ডিজাইন এঁকে দিব অবশ্যই। মেঘ নেট থেকে দেখে কয়েকটা সুন্দর ডিজাইন আগে বের করে রেখেছিল, সেগুলো একটাই এখন করতেছে। মেঘের পরনে সুতি কাপড়ের 3 পিস, গলায় ওড়না, 2 প্যাচ দিয়ে সামনের দিকে বেঁধেছে। ঘন কালো লম্বা চুলগুলো আজ আগের থেকে সামলে এসেছে। চুলগুলো পেঁচিয়ে কাঁকড়া দিয়ে আটকে নিয়েছে। মেঘের ঘাড় উন্মুক্ত, ছোট ছোট চুলগুলো ঘাড়ে পড়ে আছে। আবির ল্যাপটপে কাজ করছে আর মাঝে মাঝে মেঘের দিকে তাকাচ্ছেন। মেঘ সরাসরি না তাকালেও আবিরের নজর সে ঠিকই বুঝতে পারছেন। অস্বস্তিতে বুকের ভিতরে ধুকপুক শুরু হয়ে গেছে। নাকের ডগায়, কপালে, থুতনির ওপর ঘাম জমে একাকার অবস্থা হয়ে গেছে। হঠাৎ আবিরের ফোনে কল বেজে উঠল। আবির যথারীতি ফোন কানে নিতে বেরিয়ে গেছে। আবির বের হতেই মেঘ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আবির রুমে নেই দেখে মেঘ কাজের গতি বাড়াচ্ছে। তাড়াতাড়ি ডিজাইন শেষ করে পালাতে পারলেই বাঁচে। আচমকা মিম দরজায় দাঁড়িয়ে কাশতে শুরু করল। মেঘ বুঝতে পেরেও পেছনে ফিরে তাকালো না। মিম রুমে না ঢুকে দরজায় দাঁড়িয়ে সেই যাচ্ছে। মুহূর্তে মেঘের জলা শক্ত হয়ে গেছে। মিমের দিকে অগ্নিদৃষ্টিতে তাকে হুঙ্কার দিল, আজকে আমায় জ্বালালে তোর খবর আছে। মেঘের ধমক খেয়ে মিমের ঠোঁট ভেঙে আসছে। মিম ব্যগ্রকণ্ঠে বলল, সরি আপু, আমি তোমাকে জ্বালাতে আসিনি, শুধু দেখতে আসছিলাম কোন ডিজাইনটা করতেছ। মেঘ শীতল কণ্ঠে বলল, ভিতরে এসে দেখে যা কোনটা করছি। সঙ্গে সঙ্গে মিমের মুখে হাসি ফুটল, ছুটে গেল রুমের ভিতরে। মিমের উত্তেজনা দেখে মেঘ গম্ভীর কণ্ঠে বলল, দেখিস রুমে কোনো জিনিস নষ্ট করিস না যেন।
মিম সম্পূর্ণ রুমে চোখ বুলিয়ে আমোদে কণ্ঠে বলো, ও মা, এখন থেকে ভাইয়ার রুমের দায়িত্ব নিয়ে নিয়েছো? মেঘ মুচকি হেসে বলো, আমি দায়িত্ব নেব না তো কে নিবে? মিম হেসে বলো, আমিও সেটা বলি, মণিমুক্তা তো আর দায়িত্ব নিতে পারবে না। মেঘ কপাল কুঁচকে ভারী কণ্ঠে শুধালো, মণিমুক্তাকে? মিম হাসতে হাসতে বিছানার পাশে বসে পড়েছে। মিমের হাসি দেখে মেঘের চোখ আর সরু হয়ে গেছে, কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে তাকিয়ে আছে। মিম ঠোঁটে হাসি রেখে বলো, ধরো তোমার মেঘ চেঁচিয়ে উঠে বলো, মিম। মিম দৌড়ে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ রাগে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে পুনরায় কাজে মনোযোগ দিল। কিছুক্ষণ পর মিম আবার আসলো, বিছানা পাশে দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে ডাকলো, আপু, আবার কি হয়েছে? তোমাকে দেখতে আসছি। কেন, আমার কি রূপ বের হয়েছে? তোমার এই রূপের আগুনে ভাইয়া এমনিতেই পাগল হয়ে গেছে। এর চাইতে বেশি রূপ যদি বের হয় তাহলে ভাইয়া আর সহ্য করতে পারবে না। মিম, তোর মুখটা বন্ধ রাখবি? উনি যদি এসব কথা শুনতে পায়, তোকে আর আমাকে দুটাকেই আধমারা করে ফেলবে। তোমার উনি নিচে বসে বসে প্রেম করতেছে, এখন আসবে না। কার সাথে প্রেম করে? হবে তোমার চেয়েও সুন্দরী কেউ। মেঘ রাগে গজগজ করতে করতে বলল, তুই যাবি এখান থেকে? মিম বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে গেছে। মৃদু বাতাসে মেঘের সামনের দিকে ছোট চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চোখ মুখে ঝাপসা পড়ছে। মেঘের দুহাতে রং ভরে আছে, তাই ঠিক করতে পারছে না। মিমের সাথে কথা বলতে বলতে মেঘের হাতে কবজি দিয়ে চুলগুলো ঠিক করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বাধ্য হয়ে পুনরায় ডাকলো, মিম। ততক্ষণে মিম বেরিয়ে গেছে। ব্যালকনিতে আবিরকে আসতে দেখে মিম দ্রুত পাশ কাটে রুমে চলে গেছে। মেঘ উচ্চস্বরে মিমকে ডাকছে। মেঘ যে দেওয়ালের ডিজাইন করছে সেটা থেকে দরজা সম্পূর্ণ বিপরীতে অবস্থিত। রুমে হঠাৎ কারো অস্তিত্ব বুঝতে পেরে মেঘ বলিষ্ঠ কণ্ঠে বলো, এতক্ষণ ধরে ডাকছি, আসলি না কেন? আমার চুলগুলো ঠিক করে দিয়ে যা। আবির বিছানার ওপর ফোন রেখে মেঘের কাছে এগিয়ে গেল। মেঘের কাছাকাছি এসে স্বাভাবিক কণ্ঠে বলো, এদিকে ঘুর। আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে উঠে পিছনে ঘুরল। মেঘ পিছনে ঘুরতে আবিরের ঘনিষ্ঠতা অনুভব করল। আবির ঠিক মেঘের সম্মুখে দাঁড়ানো, মাঝখানে কেবল কয়েক ইঞ্চি গ্যাপ। আবিরের গা থেকে আসা তীব্র গন্ধে মেঘের মাতাল হওয়ার অবস্থা। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সামলাতে মেঘের ঢোক গিলছে উষ্ণ কণ্ঠে বলে, সরি, আমি ভেবেছিলাম মিম আসছে। আবির নেশাক্ত দৃষ্টিতে তাকে প্রশ্ন করল, কেন, আমি ঠিক করে দিতে পারি না? মেঘের হৃদয়স্পন্দ কয়েক গুণ বেড়ে গেছে, বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে গেছে। মস্তিষ্কে নিউরনের অনুবরণ হচ্ছে, শ্বাসনালীতে তুফান, গলা শুকিয়ে কাঠ। উত্তর দেওয়ার মতো অবস্থা নেই। জানালা দিয়ে আসা আমরণ পবনে মেঘের ছোটোখাটো চুলগুলো দুলল বাতাসে। দু একটা চুল চোখে লাগতে মেঘ চোখ বন্ধ করে ফেলে। চোখ বন্ধ রেখে মেঘ চুল সরানোর জন্য রঙে রাঙানো হাত তুলল। আবির সহসা মেঘের হাতে কবজি ধরে থামিয়ে দিল। আবিরের স্পর্শ মেঘ আবারও চমকে ওঠে। মেঘ হতভম্ব হয়ে তাকালো। কয়েক মুহূর্তে নিগুড় দৃষ্টিতে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে রইল। মেঘের এক হাত আবিরের হাতে বন্দি। বাতাসে হাত থেকে চোখকে বাঁচানো মেঘ একবার অন্য হাত তুলে নিল। মেঘের কাছে আবিরই নিজের অন্য হাত দিয়ে মেঘের কপালে দু আঙ্গুল ছুঁয়ে কপাল থেকে চুলগুলো সরিয়ে কানে গুজে দিতে লাগলো। আবিরের অনমনীয় হাতের স্পর্শ মেঘের ভিতরে ছটফট করছে। আবেশে মেঘের দু চোখ বন্ধ হয়ে গেছে। আবির খুব যত্ন সহকারে 2-3 বার চুলে সরানোর চেষ্টা করলো। মেঘ নিজেকে সামলে আচমকা চোখ মেলল। নিজের মনের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে উচ্চস্বরে বলল, ছাড়ুন আমায়। আবির গম্ভীর কণ্ঠে বলল, ছাড়তে যখন বলবি তবে আকৃষ্ট করিস কেন আমায়? আবিরের কথা শুনে মেঘ বিপুল চোখে তাকালো। আবিরের বিশ্রান্ত চাউনিতে মেঘের অনুভূতি আকাশ জুড়ে প্রজাপতিরা ডানা মেলে উঠতে শুরু করেছে। মেঘের আদলে লেপ্টে আছে প্রেমোত্তা, মনে অনুরাগের সুর বাজছে। মেঘের বয়ঃসন্ধি প্রথম প্রেম আবির ভাই, তাই আবির ভাইয়ের ঘনিষ্ঠতা উন্মাদ করে তুলছে মেঘকে। আবিরের বলিষ্ঠ ব্যক্তিত্ব বহুদিন আগেই মেঘের মনকে দুর্বল করেছে। আবির ভাই নামক অসুখ বাসা বেঁধেছিল ছোট্ট মেঘের মনে, যে অসুখ সারানোর ঔষধ আজও আবিষ্কৃত হয়নি। আবির নীরের দৃষ্টিতে মেঘকে দেখেই যাচ্ছে। মেঘের বীরত্ব আঁখিতে তাকিয়ে আছে আবিরের চোখের দিকে। কারো মুখে কোনো শব্দ নেই। মেঘ ঘোরের মধ্যে থেকেই
আকস্মাৎ পিছনে চলে যাচ্ছে। 2 থেকে 3 কদম পেছাতেই আবিরের হাত থাকা মেঘের হাতটা টান পড়ে। এমনি আবিরের মনোযোগ বিঘ্ন ঘটে। দেয়ালে ভর্তি ভেজা রং। মেঘ বেখেয়ালিভাবে পেছানো দেখে আবির মেঘের হাতের কবজি ধরে টান দিয়ে মেঘের ছোট্ট দেহ আবিরের পেটে আর বুকে মাঝামাঝি অবস্থানে ধাক্কা লাগে। আচমকা আক্রমণে মেঘের গা কেঁপে উঠল। মেঘের দৃষ্টি আবিরের বুকের দিকে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তপ্ত স্বরে বলল, কারো প্রণয়ে পরিণীতা হতে চাইলে তার অনুষঙ্গের নিগূঢ়তা সহ্য করার প্রবণতা থাকতে হবে। অনাম্বর অনাকাঙ্ক্ষিত অভিলাষ অপূর্ণ থেকে যাবে। মেঘ কোনোভাবে ধাতস্থ হতে পারছে না। হতবিহ্বলতায় মেঘের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। মেঘের মনে একটা প্রশ্ন আচমকা আঘাত হানা, ওই দিন রাতে কি আবির ভাই সজাগ ছিল? তবে কি আমার সব কথা শুনে ফেলেছেন? লজ্জায় মেঘের চিবুক নেমে গেছে। আহত দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের হাতে বন্দি নিজের হাতটার দিকে। নিজেকে বাঁচানো আর কোনো উপায় নেই। দিশারা হয়ে আবিরের কাছ থেকে কিছুটা পিছিয়ে আসলো। আচমকা আবিরের মেঘের হাত ছেড়ে তড়িত বেগে মেঘের কোমল অনিজু কোমর আঁকড়ে ধরল। অমনি মেঘের মেরুদণ্ড সোজা হয়ে গেছে। আবির একটানে মেঘকে নিজের সঙ্গে মিশিয়ে ফেলল। মেঘ প্রখর নেত্রে তাকালো আবিরের দিকে। চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে গেছে। নিঃশ্বাস গলা আটকে গেছে। আবিরে সম্মোহনী দৃষ্টিতে মেঘের মন তুষার ন্যায় জমে গেছে। প্রত্যাশিত ব্যক্তি অপ্রত্যাশিত স্পর্শে ভেঙে চুরে দিচ্ছে মেঘের পিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডকে। দীর্ঘ সময় পর মেঘ সর্বশক্তি দিয়ে নিজের ভিতরে আবদ্ধ নিঃশ্বাসটা ছাড়ল। মেঘে ধারালো চাউনি নিকট আবির আজ বারংবার ধৃত হচ্ছে, তবুও মেঘের স্নিগ্ধ দৃষ্টতা থেকে নজর সরাতে ব্যর্থ হচ্ছে। মেঘের শরীর মাত্রাতিরিক্ত ঘামতে শুরু করেছে। মুহূর্তে সুতি জামা ভিজে গায়ের সঙ্গে লেপ্টে আছে। মেঘের শরীরে তীব্র কম্পনে আবিরের হাতও কাঁপছে। মেঘের কারণে জামার উপর দিয়ে আবিরের হাতের 5 আঙ্গুল ভিজে গেছে। মেঘ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আবির গভীর দৃষ্টিতে মেঘকে দেখছে আর ঠোঁট চেপে হাসছে। মেঘ ভুলে গেছে হাত ভর্তি রঙের কথা। মুখের ঘাম মুছতে হাত তুলতে আবির অন্য হাত দিয়ে মেঘের হাতে স্পর্শ করল। মেঘের হাতে লেপ্টে থাকা ঘন রঙের আবিরের হাতে ভরে গেছে। মেঘের দৃষ্টি সেদিকেই পড়তে তাড়াতাড়ি হাত সরাতে চাইল। ততক্ষণে আবিরের 5 আঙ্গুল মেঘের আঙ্গুলগুলো বন্দি হয়ে গেছে। মেঘ সুদীর্ঘ সময় নিয়ে শ্বাস ছেড়ে আর্তনা করে বলতে নিল, আমাকে ছা। আবির মেঘের হাত ছেড়ে 1 আঙ্গুল মেঘের ঠোঁট স্পর্শ করছে। মেঘ সহসা নিশ্চুপ হয়ে গেছে। আবিরের আঙ্গুলের রং মেঘের ঠোঁটে লেগে গেছে। মৃদু বাতাসে মেঘের চুলগুলো হালকাভাবে উঠছে। ভিতরে কম্পনে মেঘে সেদিকে খেয়াল নেই। আবির আলতো হাতে মেঘের চুলগুলো সরিয়ে দিচ্ছে। রঙের কারণে চুলগুলো এক এক রঙে আটকে গেছে। চুল সরাতে সরাতে আবিরের দৃষ্টি মেঘের গালে আটকালো। বাইরে থেকে আসা আলোতে মেঘের গালটা অতিরিক্ত আদুরে লাগছে। আবির নিজের মন আর হাত কোনোটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। না চাইতো রঙে রঙিত হাতে মেঘের গাল ছুঁয়ে দিল। কয়েক মুহূর্তে গালে হাত ধীরে ধীরে হাত নামিয়ে গলায় একপাশে ঘাড়ে হাত ছোঁয়ালো। ভয়ঙ্কর পরিস্থিতিতে মেঘ নিস্তব্ধ হয়ে গেছে। আবিরের কর্মকাণ্ড মেঘের সব শক্তি বিলীন হয়ে গেছে। মেঘের গালে আবিরের 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবির মেঘের ঘাড়ে হাত রেখে কিছুটা নিচু হয়ে অন্য পাশে মেঘের ঘাড়ের কাছে মুখ এগিয়ে নিল। আবিরের তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে দিচ্ছে মেঘের মসৃণ গ্রীভা। মেঘ দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। আবিরের সুগভীর কণ্ঠস্বর ভেসে উঠল, এইটুকুতে এই অবস্থা হলে কিভাবে কি হবে? আবিরের নিঃশব্দ কণ্ঠে বলা কথা মেঘের কর্ণপাত হলো না। আবিরের স্পর্শ আর নিঃশ্বাসে মেঘ পাথরে বনে গেছে। আবির আবেশিত কণ্ঠে পুনরায় বলল, ম্যাম নিজেকে সামলান। আমি কিন্তু আমাতে নেই। কোনো অনিষ্ট হয়ে গেলে আমি একা মুশকিল হবে না, আপনাকে নিয়েই হব। আবিরের কথা মেঘের কানে ঢুকছে কি না কে জানে। মেঘ বরফের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আবির মেঘকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে।
মেঘ তখনও পূর্বের জায়গায় দাঁড়ানো, দেখে বোঝা যাচ্ছে মেঘের সেন্স নেই। আচমকা মেঘ পেছনে শুরু করে। দেয়ালে আটকানো পূর্বে আবির এগিয়ে এসে মেঘের চুল খোপার ঠিক পিছনে দেওয়ালে এক হাত রাখলো, যেন মেঘের চুল রং না লাগে। অন্য হাতে দেওয়ালে ধরে নিজেকে আটকালো। মেঘ ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ আতঙ্কিত কণ্ঠে বলল, আমি রুমে যাব। আবির মিটমিট হেসে শুধালো, শরীর কি বেশি খারাপ লাগছে? মেঘ চিবুক নামে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ। আবির মনে মনে বিড়বিড় করলো, কিছু করলাম না, এতেই নাজেহাল অবস্থা। কিছু করলে তো আপনাকে খুঁজেই পাওয়া যাবে না। এ আবার আপনি আবিরের প্রণয়িনী হতে চান? মেঘ শীতল কণ্ঠে বলল, সরুন, আমি চলে যাব, রং পরে করে দিব। আবির মৃদুস্বরে বলল, আপনার ইচ্ছা। আচমকা ব্যালকনি থেকে তানবীর ডাকল, ভাইয়া আসবো? মেঘ তানবীরের কণ্ঠ শুনে থতমত খেয়ে উঠল। গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে, চোখ মুখে আতঙ্কের ছাপ। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাইয়া আসছে, সরুন প্লিজ। আবির ভুরু কুচকে শক্ত কণ্ঠে বলল, তোর ভাইয়াকে কি আমি ভয় পাই নাকি? আবির তানবীরের উদ্দেশ্য করে উচ্চস্বরে বলল, না, ব্যস্ত আছি। তুমি যেগুলো আনতে বলেছিলে সেগুলো নিয়ে আসছি, তোর কাছে রাখ, পরে দেখে নিয়ে আসবো। আমি আবার বেরিয়ে যাব, ফিরতে রাত হবে, তোর রুমে রেখে যা। আবির বিরক্ত ভরা কণ্ঠে বলল, উফ, রেখে যা। মেঘ উপায় না পেয়ে আবিরের প্রশস্ত বুকে নিজেকে আড়াল করার চেষ্টা করলো। ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। তানবীর বিছানায় কিছু কাগজ আর 2-3টা বক্স রাখতে রাখতে বলল, তোমার। বলতে মেঘকে অল্প বিস্তৃত চুপ করে গেল। কপালে গুটিয়ে আবিরের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে কান হাত দিয়ে বিড়বিড় করে সরি বলল। আবিরের চোখে ইশারা করতে তৎক্ষণাৎ মাথা চাপড় মারতে মারতে বেরিয়ে যাচ্ছে। যেতে যেতে দরজাটা চাপে রেখে গেছে। তানবীর নিজের কপাল চাপড়ে ব্যালকনিতে হাঁটছে আর বলছে, ছি তানবীর, ছি, তুই এত নির্লজ্জ কেন? তানবীরের বিড়বিড় করতে করতে নিজের রুম পর্যন্ত যেতেই ফোনে কল বেজে উঠল। তানবীর বেস্ট ফ্রেন্ড সোহাগ কল দিচ্ছে। তানবীর কল রিসিভ করতে ওপাশ থেকে সোহাগ একদম কত কি বলতে থাকলো। তানবীর প্রখর তপ্ত স্বরে বলল, আমাকে এসব বলে কোনো লাভ নেই, আমি এখন আসতে পারবো না, এমপির সাথে একটা প্রোগ্রামে যেতে হবে, প্লিজ দোস্ত একটু আয়। আরে ভাই, আমার সময় নেই। শোন তানবীর, আমাকে যতই ব্যস্ততা দেখাস না সমস্যা নেই, কিন্তু তোর গার্লফ্রেন্ড এর জন্য অন্তত আয়। একদম ইমোশনাল ব্ল্যাকমেল করবি না। তোর আমার মাঝখানে ওকে কোনো টানছিস, কারণ আমার কথা তুই গুরুত্ব দিচ্ছিস না। প্লিজ তানবীর, জাস্ট 5 মিনিট লাগবে, আয় তুই। তানবীর ভারী কণ্ঠে শুধালো, বন্যা কি এখনও ভার্সিটিতে? আমি তো কাছে সকাল থেকে চিল্লাচিল্লি করছি, তুই আমাকে পাত্তা দিচ্ছিস না। বন্যার নাম শুনতেই কণ্ঠস্বর পাল্টে গেছে। দাঁড়া, এখন থেকে তোকে ওর কসম দিয়ে সব কাজ করতে হবে। তানবীর রাগান্বিত কণ্ঠে বলল, আর যাই করিস কোনোদিন ওর নাম দিয়ে কসম কাটতে বলবি না। পরিবারের বাইরে আমার একমাত্র দুর্বলতা, তাছাড়া কসম কাটা ঠিক না। আচ্ছা ঠিক আছে, কাটবো না কসম। এখন বল, আসবি? বন্যা যদি সত্যি ভার্সিটিতে থাকে তাহলে হাসবো। আরে আছে, প্রয়োজনে আটকিয়ে রাখবো, তাও তুই আয়। আমার কাজটা কিন্তু করে দিতে হবে। ভুলে বন্যাকে কিছু বলতে চাস না। আমি আসতেছি। তানবীর দূরত্ব বেরিয়ে পড়েছে। এদিকে মেঘ আবিরে আড়ালে চুপটি করে দাঁড়িয়ে আছে। তানবীর চলে গেছে অনেকক্ষণ আগে। মেঘ আতঙ্কিত, এখনও চোখ খুলতে পারছে না। আবিরের ঠোঁটের কোণে হাসি দেখে অপলক দৃষ্টিতে মেঘকে দেখছে। তীর তীর করে কাঁপছে মেঘের উষ্ঠদয়। লজ্জার ভয়ে নাকের ডগা আর গলা পাকা টমেটোর মতো লাল হয়ে গেছে। নিস্তব্ধতা বুঝতে পেরে মেঘ ধীর ধীর চোখ মেলল, সরাসরি চোখে পড়ল আবিরের চোখের দিকে। আবিরের নেশাক্ত দৃষ্টি দেখে মেঘ লজ্জায় মাথা নিচু করে ঘাড় কাত করে তানবীরের দেখার চেষ্টা করলো। তানবীরকে রুমের কোথাও দেখতে না পেয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ভাইয়া কোথায়? চলে গেছে। কেন? সেটা আমি কিভাবে বলবো? তোর ভাইকে জিজ্ঞেস কর গিয়ে। হঠাৎ দেওয়ালের দিকে তানবীরের নজর পড়ে। যে হারটা দিয়ে নিজেকে আটকেছিল, সেই হারটা যে রং ছিল, আবির সেটা খেয়ালই করেনি। মেঘের চুল বাঁচাতে গিয়ে উল্টো দেয়াল নষ্ট করে ফেলেছে। আবিরের সাথে সাথে মেঘও চোখ ঘুরিয়ে তাকালো। দেয়ালে আবিরের হাত দেখে আর্তনা করে উঠল, এটা আপনি কি করলেন? আমি ইচ্ছে করে করেছি নাকি? তোর চুল বাঁচাতে তো করেছি। মেঘ একটু দূরে সরে দেওয়ালটাকে
দেখে পুনরায় গম্ভীর কণ্ঠে বলো, আমি এখানটায় এখন কিভাবে ডিজাইন করব? আবির মেঘের হাতে কবজি শক্ত করে ধরে টেনে নিয়ে রঙের বক্সে ডুবে সঙ্গে সঙ্গে দেওয়ালে চাপ দিল। যেখানে আবিরের হাতটা রেখেছিল ঠিক সেখানেই। মেঘ আটকানো খুব চেষ্টা করছে, কিন্তু আবিরের শক্তির সামনে মেঘ অতি নগণ্য একটা মানুষ। আবিরের হাতের রঙে অনেকটা শক্ত হয়ে যাওয়ায় ঠিকমতো বোঝা যাচ্ছিল না, কিন্তু মেঘের হাতে সাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। ভালোভাবে খেয়াল করলে মেঘের ছোট্ট হাতটা ঘিরে আবিরের বড় হাতে অপ্রখর ছাপটা ঠিক চোখে পড়ে। মেঘ ক্ষুব্ধ হয়ে বলল, আপনি এমন করলেন কেন? কি ডিজাইন করবি ভেবে পাচ্ছিস না? তাহলে কি করব? মেঘ শক্ত কণ্ঠে বলল, আমি কিন্তু সম্পূর্ণ দেওয়ালটাই নষ্ট করে ফেলব। আবির মুচকি হেসে বলো, একদিনের জন্য রুমে তোকে দিয়ে দিয়েছি, সাজাবি নাকি নষ্ট করবি পুরোটাই তোর উপর, আমি কিছু বলবো না। মেঘ শীতল কণ্ঠে বলে উঠল, মাঝখানে হাতের ছাপটার কারণে তো পচা লাগছে, আপনি এমনটা না করলেও পারতেন। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই তোর কাজ শেষ কর, তারপর দেখিস কত সুন্দর লাগে। মেঘ মুখ ভোতা করে ঠোঁট ভেঙে কাঁদো কাঁদো মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মুচকি হেসে 2 আঙ্গুল মেঘের রাগে ফুলে ওঠা নাকটা আলতোভাবে চেপে মোলায়েম কণ্ঠে বলল, দেওয়াল জুড়ে এত সুন্দর পেন্টিং থাকতে তাতে ডিজাইনের হাতের ছাপ থাকবে না? তা কি করে হয়? ছাপটা নিচে তোর নামটাও লিখে দিস। বাসার মানুষ দেখলে কি ভাববে? বাসার মানুষ যখন জিজ্ঞেস করবে এই ডিজাইনটা কে করেছে, তখন আমি কি বলবো? শেওড়াপাড়া পেতনিটা ডিজাইন করে দিয়ে গেছে, নাকি আমার কাল্পনিক বউটা এসে করেছে? মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, কথায় কথা বউ বউ করবেন না। আমি কিন্তু বড় আব্বুকে বলে দিব। কি বলবি? বলবো আপনি সারাদিন বউ বউ করেন, অথচ বিয়ের কথা বললে ভাব নেন আপনাকে ডাক্তার দেখাতে হবে। আমি নিঃশব্দে হেসে শুধালো, তুই কি আমার ইনডাইরেক্টলি পাগল বললি? মুখের উপর কিভাবে বলল? আমি এক পা করে এগুচ্ছে। মেঘ পিছাতে পিছাতে চেঁচিয়ে উঠল, এমন করলে আমি কিন্তু চিৎকার কর। চিৎকার কাকে ডাকবি ডাক, দেখি তোকে কে বাঁচায়। মেঘ ভেজা কণ্ঠে ডেকে উঠল, আম্মু বাঁচাও। আবির মেঘে মুখ চেপে ধরে ঠাট্টার স্বরে বলল, ছি মেঘ, যেভাবে মামনিকে ডাকছিস মামনি ভাববে আমি তোকে। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মেঘের মুখ ছেড়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলো, সরি, তোকে আর ডিস্টার্ব করবো না, তুই তোর কাজ শেষ কর। আবির তাহলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। মেঘ আহম্মকের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আবির ভাই যে রাগ করেছে এটা ওনার কথাতে বোঝা গেছে। মেঘ কী করবে তা ভাবছে। আচমকা ড্রেসিং টেবিলে আয়নার দিকে নজর পড়তে মেঘ সব ভুলে গেছে। গালে আবিরের হাতে স্পর্শ, গলার ঘাড়ে আঙুলের দাগ, নাক আর কপাল জুড়ে রং লেগে আছে। মেঘ লজ্জা আড়ষ্ট হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেই ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছে আর বারবার লজ্জা ললিত হয়ে যাচ্ছে। মেঘ নিজের গালে হাত রেখে আবিরের স্পর্শ অনুভব করার চেষ্টা করছে। উনি বুকের ভিতর কম্পন শুরু হয়ে গেছে। আচমকা মিম দরজা দাঁড়াতে মিম তাড়াহুড়া করে দেওয়ালের দিকে ঘুরে মাথা ওড়না দিয়ে যাবে। রঙের দাগ মিম কোনোভাবে না দেখে। মিম দৌড়ে এসে উত্তেজিত কণ্ঠে শুধালো, আপু তুমি আমায় দেখে কি লুকিয়েছ? দেখি, এদিকে ঘুরো তো। মেঘ দেওয়ালে রং করতে করতে তপ্ত স্বরে বলো, ডিস্টার্ব করিস না, রুমে যা। তুমি কি লুকাচ্ছ বলো, তাহলেই চলে যাব। মেঘ হুঙ্কার দিয়েও উঠল, আবির ভাই কিন্তু ওয়াশরুমে আছেন, ডাকবো? মিম উদ্বিগ্ন কণ্ঠে বলো, ভাইয়া রুমে, আগে বলবা না? আমি গেলাম, পরে এসে দেখব তুমি কি লুকিয়েছ। মেঘ কিছুক্ষণ ভেবে পুনরায় কাজ শুরু করলো। আবির ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা শরীরে টি-শার্ট গায়ে দিয়ে ফোন নিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ দিকে একবারের জন্য তাকে দেখেনি। মেঘ অসহায় মুখ করে আবিরের যাওয়ার দিকে খানিকক্ষণ চেয়ে রইল। চোখে মুখে বিষণ্ণতা ভরে করছে, তবুও সব কিছু একপাশে রেখে কাজে মনোযোগ দিল। আবির নিচে নামতে মিম ছুটে গেল আবিরকে দেখতে। কতক্ষণে মেঘ রং নিয়ে গালে আর গলার থাকা আঙ্গুলের ছাপগুলো মুছে ফেলেছে। মিম রুমে ঢুকতেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলো, তখন কি লুকিয়েছিলাম? মেঘ স্বাভাবিকভাবে ঘুরে মিমের গালে রঙের 2 আঙ্গুল ছুঁয়ে বলল, তোর কাছ থেকে আমি কি লুকাবো বল? আপু তোমার গালের রং কেন? খেয়াল ছিল না, হুট করে গালে হাত দিয়ে ফেলছিলাম।
দুটা দেওয়ালে ভালো মতো পর্যবেক্ষণ করে মিম বলো, আপু দুটো ডিজাইনই অনেক সুন্দর হয়েছে, ভাইয়ার রুমটা অন্যরকম সুন্দর লাগছে। মেঘ মৃদু স্বরে বলল, সত্যি সুন্দর হয়েছে, 100% সুন্দর। ওনার কি পছন্দ হবে? কিছু তো বলল না। আমি বলছি ভাইয়া পছন্দ হবেই হবে, তাছাড়া তুমি যা এঁকে দিবা ভাইয়া সেটাই প্রশংসা করবে। দেখো সেটা যদি ব্যাঙের ছাতা হয় তবুও বলবে অনেক সুন্দর হয়েছে। মিম বিছানার ওপর বসে পা ঝুলাচ্ছে আর মেঘের সাথে গল্প করছে। মেঘ আবিরের কথা মতো নিজের হাতে ছাপটা নিজের নাম লিখছে। তাছাড়াও এক সাইডে সাজ্জাদুল খান আবির নাম লিখে ডিজাইনটা করে দিয়েছে। মিমকে কিছু জিজ্ঞেস করে আগেই পাঠিয়ে দিয়েছে। বাকিগুলো নিয়ে মেঘ পিছনে আসছে। এতক্ষণের মধ্যে আবির একবারও উপরে যায়নি। মিম নিচে আসতে আবির প্রশ্ন করল, তোর বোনের কাজ শেষ হয়েছে? হ্যাঁ, অনেকক্ষণ আগেই শেষ হয়েছে। আবির কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। দুটো দেওয়ালের ডিজাইনের কারণে রুমটা চেনা যাচ্ছে না। আবিরের রুমটা খান বাড়ির সবগুলো রুম থেকে বড়। এক সময় এই রুমে আলী আহমেদ খান আর মালিহা খান থাকতেন। ওদের জন্য মূলত বানানো হয়েছে। পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণে আলী আহমেদ খান নিচে চলে আসেন আর রুমটা আবির দখলে চলে যায়। রুমটার ঠিক মাঝামাঝিতে দরজাটা অবস্থিত। ভিতরে এক পাশে আবিরের ব্যবহার্য সব প্রয়োজনীয় সামগ্রিক আর অন্য পাশে সব অপ্রয়োজনীয় জিনিসপত্র। ছোটোবেলার সাইকেল থেকে শুরু করে লাকেজ, ক্রিকেট, ফুটবল খেলার যাবতীয় জিনিসপত্র। পুরানো একটি ওয়ার্ড্রোব থেকে আরও ওয়ার্ড্রোব, অনেক কিছু। ওইদিকে সব জিনিসপত্র বড় কাপড় দিয়ে ঢাকা। মালিয়া খান বলেছিল পুরানো জিনিসপত্র স্টোর রুমে রেখে দিতে, কিন্তু আবির সেগুলো রাখতে রাজি হয়নি। রুমে আর্ট করা এখন এক পাশ অতিরিক্ত সুন্দর হয়ে গেছে আর অন্য পাশ আগোছালো। তবে আবিরের সেদিকে মনোযোগ নেই। আবির উদ্বিগ্ন নয়নে দেওয়ালের দিকে চেয়ে আছে। একবার চোখ পড়ছে নিজের নামের দিকে, পুনরায় নজর আটকে মেঘের হাতের ছাপ, সেই সাথে লেখা মেঘ নামটার উপর। আকস্মাৎ আবিরের মুখে হাসি ফুটে ওঠে। অন্যদিকে তানবীর ভার্সিটির সামনে আসতে সোহাগ আর শিমুলকে দেখতে পায়। ওরা তানবীরকে দেখে হাসি মুখে এগিয়ে আসলো। তানবীর প্রশ্ন করলো, বন্যা কোথায়? চল আমাদের কাজটা আগে শেষ করে আসি, 5 মিনিটের কাজ। বন্যার সাথে আগে দেখা করব, তারপর তোদের ব্যাপারটা দেখব। দুটা মেয়ের সাথে ওই দিকে গেল।